পথের 25তম ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক যুক্তিবিদ্যা, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, নাওডাঙ্গা, ফুলবাড়ী, কুড়িগ্রাম। ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুকস বোর্ড অর্থাৎ এনসিটিবি কর্তৃক অনুমোদিত সিলেবাসের আলোকে রচিত যুক্তিবিদ্যা প্রথম পথের আজ হলো 25তম ক্লাস। আজকের অধ্যায় যুক্তির উপাদান, অধ্যায় নম্বর 3। এই অধ্যায়ে মোট ক্লাস হবে 12টি। তৃতীয় অধ্যায়ের পাঠ পরিকল্পনা অর্থাৎ 12টি ক্লাসের শিরোনাম: পদ ও বাক্য, পদ ও শব্দ, পদের ব্যক্তার্থ ও যথার্থ, পদের ব্যক্তার্থ যথার্থের বিপরীতমুখী হ্রাসবৃদ্ধি নিয়মের সীমাবদ্ধতা, পদের প্রকারভেদ। আমাদের এই 4টি ক্লাস হয়েছে, আজ আমাদের 5ম ক্লাস অর্থাৎ পদের প্রকারভেদ। 6 নম্বর বাক্য ও যুক্তিবাক্য, অবধারণ যুক্তিবাক্য, যুক্তিবাক্যের গঠন, বাক্যের শ্রেণীবিভাগ, বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর, যুক্তিবাক্যের পদের ব্যাপ্তি এবং এই, আই এবং ও বাক্যের পদের ব্যাপ্যতা। অর্থাৎ এই 12টি ক্লাসের আমাদের শিরোনাম হবে। এই শিরোনামের মধ্যে আমাদের ক্লাস আজকে হলো 5 নম্বর ক্লাস আমাদের। দেখো, আজকের বিষয় হলো কি, অধ্যায়ের তৃতীয় অধ্যায়ে যুক্তিবিদ্যার উপাদানের 12টি ক্লাসের মধ্যে আজ আমাদের ক্লাস নম্বর হলো 5। আলোচ্য বিষয় হলো কি, পদের প্রকারভেদ। আমাদের আজকের আলোচ্য বিষয় পদের প্রকারভেদ। তো দেখো, এই অধ্যায়ের প্রথম শব্দসমূহ দেখিয়েছি জাস্ট রিমাইন্ডার: পদ, ব্যক্তার্থ, যথার্থ, সরল পদ, যৌগিক পদ, বিশিষ্ট পদ, সামান্য পদ, সমষ্টিবাচক পদ, উদ্দেশ্য, বিধেয়, সংযোজক, নিরপেক্ষ, সাপেক্ষ, প্রাকল্পিক, বৈকল্পিক, ব্যাপ্যতা, রূপান্তর, বিরোধিতা, যথার্থক, এ, ই, আই এবং ও বাক্য, বিরুদ্ধ পদ, অবধারণ, সদর্থক এবং এস, ইবি, আইএন, ওপি। এই শব্দগুলোর তোমরা অবশ্যই কি যে প্রাথমিক যে সংজ্ঞা রয়েছে সংজ্ঞাগুলো মুখস্থ রাখবে। এই প্রতিটি শব্দের শিরোনাম তোমরা অর্থাৎ প্রাথমিক যে সংজ্ঞা রয়েছে এই সংজ্ঞাটা তোমরা পাবে যে এই অধ্যায় যে তৃতীয় অধ্যায় রয়েছে এই তৃতীয় অধ্যায়ের শেষের দিকে সে তোমার এই সংজ্ঞাগুলোর এই শব্দগুলোর সংজ্ঞা তোমরা অবশ্যই পেয়ে যাবে এবং ওখান থেকে তোমরা খুব সহজে মুখস্থ করতে পারবে। তোমরা এগুলো মুখস্থ রাখিও। এই পাঠ শেষে অর্থাৎ আমরা 5ম ক্লাস শেষে আমরা কি শিখতে পারবো, যে এই ক্লাস শেষে আমরা বিভিন্ন প্রকার পদের বর্ণনা দিতে পারবো। অর্থাৎ আমরা বিভিন্ন পদ যে রয়েছে সেই বিভিন্ন প্রকার পদের বর্ণনা দিতে পারবো আমরা এই 5ম ক্লাস শেষে। তাহলে আমাদের হলো ক্লাস নম্বর হলো 5, পদের প্রকারভেদ। দেখো, যুক্তিবিদ্যা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পদকে বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন। নিচে বিভিন্ন প্রকার পদের একটি তালিকা তৈরি করা হলো। আমরা তালিকাটা দেখবো এখন। দেখো, তালিকাটা দেখো, এই তালিকাটা হলো দেখো গঠনের ভিত্তিতে। গঠনের ভিত্তিতে কি পদ কয় প্রকার? 2 প্রকার। হলো সরল পদ, যৌগিক পদ। তারপরে হলো দেখো অর্থের ভিত্তিতে হলো কি 4 প্রকার: একার্থ পদ, অনেকার্থ পদ, ষড়ার্থ পদ, নৈরার্থ পদ এবং ব্যাহতার্থক পদ। ব্যাক্তার্থের ভিত্তিতে পদ কয় প্রকার? 2, 4, 6 প্রকার। দেখো, নির্দিষ্ট পদ, অনির্দিষ্ট পদ, বিশিষ্ট পদ, সাধারণ পদ, সমষ্টিবাচক পদ এবং অসমষ্টিবাচক পদ। তাহলে যথার্থের ভিত্তিতে এটি হলো ব্যাক্তার্থের ভিত্তিতে, এটা হলো যথার্থের ভিত্তিতে। দেখো, যথার্থক পদ এবং অযথার্থক পদ। গুণের ভিত্তিতে দেখো বস্তুবাচক পদ এবং গুণবাচক পদ 2 প্রকার এবং স্বয়ংসম্পূর্ণ ভিত্তিতে পদ কয় প্রকার? 2 প্রকার: নিরপেক্ষ পদ এবং সাপেক্ষ পদ। এবং যুগল সম্বন্ধের ভিত্তিতে পদ কয় প্রকার? 2 প্রকার: বিপরীত পদ এবং বিরুদ্ধ পদ। তাহলে আমরা 7টা গঠনের ভিত্তিতে আমরা কি প্রকার এই প্রকার এইগুলো আমরা পেলাম, এতগুলো পদ। তাহলে আমাদের টোটাল পদ কয়টি? 2, 4, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 প্রকার। অর্থাৎ এখানে 21 প্রকার পদ রয়েছে। আমরা এখন এই 21 প্রকার পদ কাকে বলে আমরা পর্যায়ক্রমে এটা জানবো। দেখো, আমরা গঠনের ভিত্তিতে দেখো সরল পদ, যৌগিক পদ, অর্থের ভিত্তিতে জাস্ট ওটি একটু আমাদের করা হয়েছে। ব্যক্তার্থের ভিত্তিতে কয় প্রকার? 2 প্রকার। গঠন গুণের ভিত্তিতে 2 প্রকার এবং স্বয়ংক্রিয়ভাবে স্বয়ংসম্পূর্ণ ভিত্তিতে হলো নিরপেক্ষ পদ, সাপেক্ষ পদ। যুগল সম্বন্ধের ভিত্তিতে হলো বিপরীত পদ এবং বিরুদ্ধ পদ। আমরা এই 21 প্রকার পদ আমরা এখন পর্যায়ক্রমে জানবো। তাহলে দেখো, 1 নম্বর হলো গঠনের ভিত্তিতে পদ। তাহলে গঠনের ভিত্তিতে আমরা পদ কয় প্রকার দেখেছি? গঠনের ভিত্তিতে আমরা পদকে 2 প্রকার দেখেছিলাম। আমরা জানি কি পদ কোনো একটি শব্দ নিয়ে অথবা একাধিক শব্দ নিয়ে গঠিত হতে পারে। গঠনগত এই তারতম্যের জন্য পদকে 2 ভাগে ভাগ করা হয়, যথা কি একটা হলো সরল পদ, একটা হলো যৌগিক পদ। তাহলে গঠনের ভিত্তিতে পদ কয় প্রকার? 2 প্রকার: একটা হলো সরল পদ, একটা হলো যৌগিক পদ। তাহলে আমরা এখন জানবো সরল পদ কাকে বলে এবং যৌগিক পদ কাকে বলে। দেখো, সরল পদ কাকে বলে? যে পদ মাত্র একটি শব্দ নিয়ে গঠিত হয় তাকে সরল পদ বলে। একদম সোজা, যে একটি মাত্র শব্দ নিয়ে গঠিত হয় তাকে
সরল পদ বলে। যেমন সক্রেটিস, বই, ছাত্র, লেখ একটি শব্দ, এগুলো হলো একটি কি সরল পদ। এগুলো সবই এক একটি শব্দ এবং এর প্রত্যেকটি শব্দই যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হবার যোগ্যতা রাখে, তাই এগুলো হচ্ছে সরল পদ। তাহলে আমরা কি যৌগিক পদ বলে? কমপ্লেক্স টার্ম, যে পদ একাধিক শব্দ নিয়ে গঠিত হয় তাকে যৌগিক পদ বলে। এটি হলো একটি শব্দ নিয়ে গঠিত হয়, এখানেও একাধিক শব্দ নিয়ে গঠিত হয়, এটুকু পার্থক্য, তাকে যৌগিক পদ বলে। যেমন সক্রেটিসের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য, এটা পুরোটা একটা পদ। সক্রেটিসের ছাত্র এটি একটি পদ। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, এটা পুরোটা একটা পদ। ঢাকা কলেজের একাদশ শ্রেণীর ছাত্র, তাহলে কি এটা পুরোটা একটা কয়েকটি ১, ২, ৩, ৪, ৫টা শব্দ মিলে একটি পদ হয়েছে। এই পদগুলো একাধিক শব্দের সমন্বয়ে গঠিত, তাই এগুলো যৌগিক পদ। তাহলে একটি শব্দের বাইরে অর্থাৎ একটি শব্দ ছাড়া যে একাধিক অর্থাৎ দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এবং একাধিক শব্দ নিয়ে যে পদ গঠিত হয় তাহাকে বলা হয় যৌগিক পদ। তাই এটা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে একটিমাত্র শব্দ নিয়ে গঠিত হয় তাকে সরল পদ বলে এবং যৌগিক পদ হলো কি যে পদ একাধিক শব্দ নিয়ে গঠিত হয় তাকে যৌগিক পদ বলে। যেমন সক্রেটিসের ছাত্র হন কি এরিস্টটল। দেখো অর্থের ভিত্তিতে পদ কয় প্রকার। দেখো আমরা জানি কি একটি যুক্তিবাক্য ব্যবহৃত পদের অর্থ সুনির্দিষ্ট, কিন্তু ভিন্ন ভিন্ন যুক্তিবাক্যে অনেক সময় একটি পদ ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে। অর্থাৎ আমরা জানি যে একটি শব্দ একাধিক অর্থ প্রকাশ করতে পারে। তো এর ভিত্তিতে কি পদকে কি দুই ভাগে ভাগ করা হয় অর্থের ভিত্তিতে। যেমন কি একার্থ পদ এবং একটা হলো আমরা একার্থ পদ আগে পড়ি। দেখো একার্থ পদ কাকে বলে? যে পদ একটি মাত্র অর্থ প্রকাশ করে তাকে একার্থক পদ বলে। অর্থাৎ যেমন মানুষ, বই, ফুল, পাখি ইত্যাদি পদগুলো কি সাধারণত অর্থে ব্যবহৃত হয়, তাই এগুলো একার্থ পদ। অর্থাৎ এই যে আমার যে মানুষ উদাহরণ দিলাম, এই মানুষটা হলো কি একটি অর্থ প্রকাশ করে, বা বই একটি অর্থ প্রকাশ করে এবং ফুল একটি অর্থ প্রকাশ করে, এমন যে পদগুলো একটি মাত্র অর্থ প্রকাশ করে তাকে বলে একার্থ পদ। অর্থাৎ যে পদ একটি অর্থ প্রকাশ করে তাকে বলে একার্থ পদ। এটা খুব সহজেই তোমরা বুঝতে পারবে। দেখো অনেকার্থ পদ অর্থাৎ যে পদ একাধিক অর্থ প্রকাশ করে তাকে অনেকার্থক পদ বলে। যেমন গজ, দণ্ড, তীর, কর এর প্রত্যেকটি পদে একাধিক অর্থ ব্যবহৃত হতে পারে। যেমন গজ, দণ্ড, তীর। যেমন এই তীর আমরা বলি কি নদীর তীর এবং ধনুকের তীর, আমরা কি একাধিক অর্থে ব্যবহৃত হয়। তো আমরা যে শব্দগুলো একাধিক অর্থে ব্যবহৃত হয় সেগুলো কি অনেকার্থ পদ। এক কথায় একার্থ আর অনেকার্থ। যেটা অনেকার্থ প্রকাশ হয় সেটা অনেকার্থ, যেটা একটি মাত্র অর্থ প্রকাশ হয় সেটা হলো একার্থ পদ। তাহলে অর্থের ভিত্তিতে পদগুলো দুই প্রকার। দেখো একার্থক ও অনেকার্থক ছাড়াও অর্থের দিক থেকে পদের আরো প্রকারভেদ হয়। কোনো পদ দিয়ে কোনো কিছুর উপস্থিতি বা স্বীকৃতি বা সাময়িক অস্বীকৃতি বোঝাতে পারে। এর ভিত্তিতে পদকে তিন ভাগে ভাগ করা হয়, তা হলো কি সদর্থক পদ, নৈর্থক পদ এবং ব্যাহতার্থক পদ। তাহলে সদর্থক পদ কাকে বলে? যে পদ কোনো বস্তু, বিষয় বা গুণের উপস্থিতি বোঝায় তাকে সদর্থক পদ বলে। যেমন মানুষ জ্ঞানী, জ্বর, রঙিন, যুক্তি, ভক্তি ইত্যাদি। এই প্রত্যেকটি পদে কি কোনো কিছুর উপস্থিতি প্রকাশ করে। জ্বর জ্বলন্তের উপস্থিতি বোঝায়, মানুষ মাংসত্বের এবং রঙিন দ্বারা রঙের উপস্থিতি বোঝায়। তাহলে অর্থের দিক দিয়ে কি আরো তিন প্রকার পদ হতে পারে। তাহলে কি হলো সদর্থক। একটু সদর্থক হলো কি যে পদ কোনো বস্তু বা বিষয়ের গুণের উপস্থিতি বোঝায় তাকে সদর্থক পদ বলে। আর নৈর্থক পদ বলতে কি যে পদ কোনো বস্তু, বিষয় বা গুণের অনুপস্থিতি বা অভাব বোঝায় তাকে নৈর্থক পদ বলে। আর এখানে কি উপস্থিতি বোঝাবে গুণের, এখানে গুণেরটা কি অনুপস্থিতি। যেমন অমানুষ, এখানে যার অমানুষ বলতে এখানে কি বোঝায় যার বুদ্ধিবৃত্তি খুব কম তাকে অমানুষ বলা হবে। অজ্ঞানী, যাদের জ্ঞান কম তাকে অজ্ঞানী। অজর, যারা জন্ম তারা অজর। অসুখী, যারা সুখী নয় তারা হলো অসুখী। অসুন্দর এগুলো কি গুণের অনুপস্থিত। বিশ্রী, যুক্তিহীন, যারা যুক্তি ছাড়া কথা বলে তারা যুক্তিহীন। অর্থাৎ এগুলো কি যুক্তি এখানে কি যুক্তির অভাব, তার মানে কি এগুলো হলো নৈর্থক পদ। নিরানন্দ ইত্যাদি। তাহলে এর প্রত্যেকটি পদেই কোনো না কোনো বস্তু, বিষয় বা গুণের অনুপস্থিতি প্রকাশ করে। বাংলা ভাষায় কোনো পদের সাথে অ, আ, বি, নি, নির, হীন ইত্যাদি যুক্ত থাকলে তা নৈর্থক পদ হয়। যেমন অমানুষ বলতে অমনুষ্যত্বের, প্রাণহীন বলতে প্রাণের এবং অসুন্দর বলতে সুন্দরের অনুপস্থিতি বোঝায়। তাহলে দেখো এখানে এই একার্থ অনার্থ আমরা যে পড়লাম যে এখানে দুইটি পদ রয়েছে, এই দুইটি পদ ছাড়াও কি রয়েছে এই অর্থের ভিত্তিতে আবার তিনটি পদ রয়েছে। একটা সদর্থক পদ, নৈর্থক আমরা বুঝলাম, এখন বলবো ব্যাহতার্থক পদ। তাহলে সদর্থক পদ বলতে কি যেখানে যে যে পদ বা কোন বস্তু বা বিষয়ের কি গুণের উপস্থিতি বোঝায়। দেখো এখানে গুণের উপস্থিতি বোঝায় আর এখানে কি গুণের অনুপস্থিতি বোঝায়। জাস্ট গুণের উপস্থিতি বোঝায় আর গুণের অনুপস্থিতি বোঝায়।
গুণের উপস্থিতি বুঝালে হবে সদর্থক পদ এবং গুণের অনুপস্থিতি বুঝালে হবে নয়ার্থক পদ। তবে তোমরা এই শব্দগুলো মুখস্থ রাখতে পারো যে অ, আ, বি, নি, নির, ইহিন ইত্যাদি এই যুক্তগুলো কি থাকে, যুক্ত হলে কি হয়, এগুলো নয়ার্থক পদ হিসেবে গণনা করা হয়। এই তোমরা মুখস্থ রাখতে পারো এই কটা শব্দ, তাহলে খুব সহজেই নয়ার্থক শব্দগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তারপরে দেখো ব্যাহতার্থক পদ, যে পদ দিয়ে কোনো কিছুর মধ্যে স্বাভাবিকভাবে বিদ্যমান গুণের সাময়িক অনুপস্থিতি বোঝায় তাকে ব্যাহতার্থক পদ বলে। যেমন কি, যে পদ দ্বারা কোনো কিছুর কি মধ্যে স্বাভাবিকভাবে বিদ্যমান গুণের সাময়িক অনুপস্থিতি, এখন দেখো গুণটা রয়েছে কিন্তু সাময়িকভাবে অনুপস্থিতি, বা পূর্বে ছিল এখন নাই, এই ধরনের গুণকে বোঝায় তাকে ব্যাহতার্থক পদ। যেমন কি অন্ধ, খোড়া। অন্ধ বলতে কি, সে লোকটি পূর্বে অন্ধ ছিল না, হয়তো সে পরবর্তীতে অন্ধ হয়েছে। খোড়া, সে সুস্থ লোক ছিল, পরে সে খোড়া হয়েছে, অর্থাৎ এই গুণটি তার কি পূর্বে ছিল না কিন্তু পরে সেটা উপস্থিত হয়েছে। বোবা ইত্যাদি হলো ব্যাহতার্থক পদ, কেননা এসব পদের মাধ্যমে কোনো স্বাভাবিক গুণের অনুপস্থিতি বা অভাবকে বোঝায়। দোষের মধ্যে দেখো ব্যাহতার্থক পদ হলো এমন পদ যা কোনো গুণের অনুপস্থিতি প্রকাশ করে, যে গুণ স্বাভাবিকভাবে থাকে অথবা থাকবে বলে আশা করা হয়। অর্থাৎ যখন যে গুণ স্বাভাবিকভাবে থাকে, তাহলে মানে কি, অন্ধ তো মানুষ সবাই অন্ধ হয় না, অন্ধ মানুষ এটা সুস্থ থাকে কিন্তু পরবর্তীতে অন্ধ হয়ে যায়, এই থাকে, তাকে তাকে বলে কি ব্যাহতার্থক পদ। তাহলে আমরা এগুলো খুব সহজে খেয়াল রাখতে পারবো। তাহলে দেখো ব্যাপ্তত্বের ভিত্তিতে পদ, তাহলে ব্যাপ্তত্বের ভিত্তিতে পদ কি, একটি পদ যে সব বস্তু বা বিষয়ের উপর প্রযোজ্য হয় তাকে পদের ব্যাপ্তার্থ বলে। পদের এই সংখ্যাগত দিক থেকে একে কয়েকটি ভাগে ভাগ করা যায়। কি কি? ধরো নির্দিষ্ট পদ, তাহলে ব্যাপ্তার্থের ভিত্তিতে পদকে কয় প্রকার, কয়েকটি ভাগে ভাগ করা যায়। তাহলে একটা হলো কি নির্দিষ্ট পদ, নির্দিষ্ট পদ হলো যে পদ কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়কে অথবা কোনো শ্রেণী কিংবা জাতির অন্তর্ভুক্ত ব্যক্তি, বস্তু বা বিষয়কে সুনির্দিষ্টভাবে নির্দেশ করে তাকে নির্দিষ্ট পদ বলে। যেমন কি যুক্তিবিদ্যার বইটি রাসেল, রমা এই পদগুলোকে একটি করে বিষয় বা ব্যক্তিকে নির্দিষ্ট করেছে। তাহলে নির্দিষ্ট পদ বলতে কি, একটা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাবে বা একটা নির্দিষ্ট জিনিসকে বোঝাবে। যেমন যুক্তিবিদ্যার বইটি, অনেকগুলো বই থাকতে পারে, তার মধ্যে কি আমি যুক্তিবিদ্যার বইটিকে কি করলাম, নির্দিষ্ট করে দিলাম, এই নির্দিষ্ট পদ তাকে বলে নির্দিষ্ট পদ। যুক্তিবিদ্যার বই রাসেল, আমি কি অনেকগুলো মানুষের মধ্যে আমি কি রাসেলকে ইন্ডিকেট করলাম। রোমা, তাহলে রমা আমি অনেকগুলো মেয়ে থাকার পরে আমি রমাকে কি করলাম, নির্দিষ্ট করলাম, এটা হলো নির্দিষ্ট পদ। আবার বাংলাদেশের সব মানুষ, আবার পকেটের 100 টাকা, তোমার বাগানের সব ফুল ইত্যাদি পদ দিয়ে নির্দিষ্ট করে মানুষ শ্রেণীর বিশেষ এক অংশ, বাংলাদেশের মানুষ কারো পকেটের নির্দিষ্ট অঙ্কের টাকা এবং কি কোনো নির্দিষ্ট বাগানের সব ফুলের কথা প্রকাশ করা হয়েছে, তাই এগুলো নির্দিষ্ট পদ। নির্দিষ্ট পদকে দুই ভাগে ভাগ করা যায়। তারপরে দেখো, তাহলে ব্যাক্তত্বের ভিত্তিতে পদ কয় প্রকার, আমরা সেটা জানবো। ব্যাক্তত্বের ভিত্তিতে পদ একটা হলো কয় প্রকার, নির্দিষ্ট পদ। নির্দিষ্ট পদ কয় প্রকার, নির্দিষ্ট পদকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যেমন বিশিষ্ট নির্দিষ্ট পদ এবং সাধারণ নির্দিষ্ট পদ। তাহলে আমরা এই দুটো এখন জানবো। বিশিষ্ট নির্দিষ্ট পদ কি, কোনো নির্দিষ্ট পদ দিয়ে কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে বোঝালে তাকে বিশিষ্ট নির্দিষ্ট পদ বলে। যেমন এই কলমটি, তোমার রুমালটি, ওই ফুলটি সুমনা ইত্যাদি। তাহলে কি, কোনো নির্দিষ্ট পদ দিয়ে কোনো বিশেষ, তাহলে কোনো নির্দিষ্ট পদ দিয়ে যাবে কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দেশ করি, তাহলে বিশিষ্ট নির্দিষ্ট পদ। আর যে সাধারণ নির্দিষ্ট পদ কি, যখন কোনো নির্দিষ্ট পদ দিয়ে নির্দিষ্ট কোনো জাতি বা শ্রেণীর সমগ্র বা নির্দিষ্ট একটি অংশকে বোঝায় তখন তাকে সাধারণ নির্দিষ্ট পদ বলে। যেমন কি সব মানুষ, সুন্দরবনের বাঘ, বাংলাদেশের সব কবি ইত্যাদি। তাহলে এখানে সব মানুষ, এখানে মানুষের সংখ্যাগুলো অনেক, কিন্তু আমরা এখানে সব মানুষকে নির্দিষ্ট করে দিলাম, কিন্তু সংখ্যা অনেক বেশি। এখানে বিশিষ্ট বলতে কি শুধু একজনকে বোঝাবে, একটি বিষয়, একটি ব্যক্তি বা একটি বস্তু বা একটি বিষয়কে বোঝাবে। আর সাধারণ নির্দিষ্ট পদ বলতে কি একটি শ্রেণীকে বোঝাবে। যেমন সব মানুষ, এখানে অতীত বর্তমান মানুষ এবং যতগুলো মানুষ রয়েছে সব মানুষকে এখানে বোঝাবে, সব মানুষ। সুন্দরবনের বাঘ, তাহলে এখানে সুন্দর বাগানে কি যত বাঘ রয়েছে সব বাঘকে কি এখানে নির্দিষ্ট করা হয়েছে। বাংলাদেশের সব কবি, এখানে বাংলাদেশের যতগুলো কবি রয়েছে সব কবি করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে, যদি সংখ্যা এখানে বেশি। তো আমরা সাধারণ নির্দিষ্ট পদ বলতে একটা সমগ্র জাতি বা সমগ্র শ্রেণী বিষয়কে বোঝাবে। যেমন দেখো, যখন কোন নির্দিষ্ট পদ দিয়ে নির্দিষ্ট কোনো জাতি বা শ্রেণীর সমগ্র, এখানে শ্রেণীর সমগ্র বলতে কি শ্রেণীর সব সব সংখ্যাকে বোঝাবে বা নির্দিষ্ট একটি অংশকে বোঝায়, তখন তাকে সাধারণ নির্দিষ্ট পদ বলে।
যেমন কি সব মানুষ, সুন্দরবনের বাঘ, বাংলাদেশের কপ। এখানে যেমন অ্যামাজন জঙ্গলে যে বাঘ রয়েছে সেই বাঘগুলোকে বোঝানো হয়নি, শুধু সুন্দরবনের বাংলাদেশের যে সুন্দরবন রয়েছে সেই সুন্দরবনের বাঘকে বোঝানো হয়েছে। এখানে ভারতের কবি বা পাকিস্তানের কবিকে বোঝানো হয়নি, জাস্ট এখানে শুধু বাংলাদেশের কবিকে বোঝানো হয়েছে। এখানে হলো বিশিষ্ট পদ এবং সাধারণ নির্দিষ্ট পদ। তারপরে দেখো অনির্দিষ্ট পদ। তাহলে যে আমরা এখানে যে পড়লাম, দেখো এখানে ব্যক্তার্থের ভিত্তিতে হলো পদ হলো নির্দিষ্ট পদ একটা, আর হলো অনির্দিষ্ট পদ আরেকটা। দুই প্রকার। অনির্দিষ্ট পদ কাকে বলে? যে পদ কোনো ব্যক্তি, বস্তু, বিষয় অথবা কোনো জাতি বা শ্রেণীকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে তার অনির্দিষ্ট সংখ্যাকে নির্দেশ করে তাকে অনির্দিষ্ট পদ বলে। একজন গ্রিক দার্শনিক। তাহলে দেখো এখানে একজন গ্রিক দার্শনিক। এখন গ্রিক দার্শনিকের মধ্যে অনেকগুলো দার্শনিক রয়েছে, একজন গ্রিক দার্শনিক এবং এখানে অনির্দিষ্ট বলে বোঝানো, যে কেউ একজন হতে পারে। কতিপয় ফরাসি লেখক, কয়েকটি বিরহের গান অসংখ্য রয়েছে, তাদের মধ্যে কয়েকটিকে বলা হয়েছে। তুমি যে কোনো কয়েকটি বিরহের গান বুঝতে পারবে। কিছু স্বর্ণের গয়না, কিছু স্বর্ণের গয়না, এগুলো কি অনির্দিষ্ট পদ। এখানে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানো হয়নি, তাই এগুলো অনির্দিষ্ট বলে। মানে সহজেই বুঝতে পারবে যে অনির্দিষ্ট পদ কাকে বলে। তোমার সাথে কথায় কথায় বলো বন্ধুদেরকে নির্দিষ্ট করে বল, অনির্দিষ্ট করে বলো না। এগুলো নির্দিষ্ট করে বলানো, যে পদ কোনো ব্যক্তি, বস্তু, বিষয় অথবা কোনো জাতি বা শ্রেণীকে নির্দিষ্ট না বুঝিয়ে তার অনির্দিষ্ট সংখ্যাকে নির্দেশ করে তাকেই অনির্দিষ্ট পদ বলে। তাহলে বিশিষ্ট পদ। তাহলে দেখো বিশিষ্ট পদ, যে পদ একই অর্থে একটিমাত্র ব্যক্তি, বস্তু, বিষয় বা গুণকে চিহ্নিত করে তাকে বিশিষ্ট পদ বলে। যেমন সক্রেটিস, তাজমহল, হিমালয়, হ্যামলেট, শেষের কবিতা ইত্যাদি পদগুলো কোনো বিশেষ ব্যক্তি, বিশেষ স্থাপনের বিশেষ পর্বতমালা, একটি বিখ্যাত কি নাটকের চরিত্র এবং রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাসকে নির্দেশ করেছে। তাহলে এই পদগুলো উচ্চারণ করলেই একটি নির্দিষ্ট বস্তু, ব্যক্তি বা বিষয়ের কথা মনে আসে, তাই এগুলো বিশিষ্ট পদ। তাহলে বিশিষ্ট পদ কোনগুলো? যে পদ একই অর্থে একটিমাত্র ব্যক্তি, বস্তু বা বিষয় গুণকে নির্দেশ করে তাকে বিশিষ্ট পদ বলে। বিশিষ্ট পদকে আবার দুই ভাগে ভাগ করা হয়। তাহলে এই বিশিষ্ট পদকে আবার কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। একটা অর্থপূর্ণ বিশিষ্ট পদ, যে বিশিষ্ট পদ প্রত্যক্ষভাবে কোনো কিছুকে নির্দেশ না করে তার অর্থ বা তাৎপর্যের মাধ্যমে পরোক্ষভাবে একটি কিছুকে সুনির্দিষ্ট করে তাকে অর্থপূর্ণ কি বিশিষ্ট পদ বলে। যেমন বাংলাদেশের জাতীয় কবি, বিশ্বের সর্ববৃহৎ নদী, যুক্তিবিদ্যার জনক ইত্যাদি পদগুলো দ্বারা সরাসরি কোনো অর্থ না বলে তাদের অর্থ বা তাৎপর্য অনুসারে যথাক্রমে কাজী নজরুল ইসলাম, আমাজন নদী এবং এরিস্টটলকে বুঝিয়েছেন। তাই এগুলো পদগুলো হচ্ছে অর্থপূর্ণ বিশিষ্ট পদ। তাহলে যে পদগুলো অর্থ রয়েছে, একটা নির্দিষ্ট কোনো অর্থ রয়েছে, সেগুলো অর্থপূর্ণ বিশিষ্ট পদ। আর অর্থহীন বিশিষ্ট পদ কাকে বলে? যে বিশিষ্ট পদ কোনো কিছু অর্থ বা তাৎপর্যকে নির্দেশ না করে কেবলমাত্র কি তার অর্থহীন প্রতীক বা নাম হিসেবে ব্যবহৃত হয়, তাকে অর্থহীন বিশিষ্ট পদ বা স্বকীয় নামবাচক পদ বলে। যেমন টম, টিক, সুজন, সুমি ইত্যাদি পদ নিয়ে কোনো নির্দিষ্ট অর্থের ইঙ্গিত না করে শুধু কোনো ব্যক্তির নাম হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এগুলো অর্থহীন বিশিষ্ট পদ। কারণ সুমির কোনো অর্থ নেই, সুজনের কোনো অর্থ নেই, সুজন বলতে কি একজন মানুষকে বোঝানো হয়, সুমি মেয়েকে বোঝানো হয়, টম একটা বিড়ালকে বোঝানো হয়। তাহলে এইগুলো কি অর্থহীন বিশিষ্ট পদ। তবে স্বকীয় নামবাচক পদ অর্থপূর্ণ অর্থহীন কিনা এ নিয়ে যুক্তিবিদদের মধ্যে মতভেদ রয়েছে। তাহলে বিশিষ্ট পদ কয় প্রকার? দুই প্রকার, একটা হলো অর্থপূর্ণ বিশিষ্ট পদ, একটা অর্থহীন বিশিষ্ট পদ। সাধারণ পদ। সাধারণ পদ কি? যে পদ কোনো জাতি বা শ্রেণীর অন্তর্গত অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা বস্তু বা বিষয়ের প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য হয় তাকে সাধারণ পদ বা সামান্য পদ বলে। যেমন মানুষ, ফুল, নদী, কবি, ফুল ইত্যাদি। এই পদগুলো কি দ্বারা সকল মানুষ, সকল ধরনের ফুল, বিশ্বের সকল নদী, সকল কবি এবং সকল ধরনের ফলকে বোঝানো হয়েছে। কোনো বিশেষ ব্যক্তি, ফুল বা নদী, কবি, ফলকে বোঝানো হয়নি, তাই এগুলো সাধারণ পদ। এক কথা এখানে সাধারণ পদ বলতে কি সংখ্যায় বেশি হবে বা একটা পুরো জাতি, পুরো শ্রেণীকে বোঝাবে বা শ্রেণীর অংশবিশেষকে বোঝানো হবে সাধারণ পদ বলতে। অনির্দিষ্ট সংখ্যক মানে এখানে কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। দেখো সমষ্টিবাচক পদ, যে পদ দিয়ে এক জাতি কি, তাহলে এক জাতীয় ব্যক্তি, বস্তু বা বিষয়ের সমষ্টিকে কি বোঝায় তাকে সমষ্টিবাচক পদ বলে। যেমন কি সেনাবাহিনী। তাহলে সমষ্টিবাচক পদ বলতে কি? যে পদ দিয়ে এক জাতীয় ব্যক্তি, বস্তু, বিষয়ের সমষ্টি বোঝায়, মানে একই জাতীয় একাধিক বা কয়েকটি সমষ্টি বোঝায় তাকে বলে সমষ্টিবাচক পদ। যেমন সেনাবাহিনী, এখানে অসংখ্য সেনাবাহিনী একটি কি সেনাবাহিনী
গঠিত হয়। সেনাবাহিনী একজন নিয়ে একটি সেনাবাহিনী হয় না, বা গ্রন্থকার একটা বই নিয়ে কি গ্রন্থকার হয় না। তাহলে গ্রন্থকার বলার সঙ্গে সঙ্গে এখানে কি অনেকগুলো বইয়ের কথা মনে পড়ে, যে এখানে সমষ্টিবাচক রয়েছে, অনেকগুলো বইয়ের সমষ্টি হলো গ্রন্থকার, আর অনেকগুলো সেনাবাহিনী নিয়ে একটি হলো সেনাবাহিনী। তাহলে এই পদগুলো দিয়ে অনেক সেনা সদস্যের সমষ্টি এবং গ্রন্থের সমষ্টিকে বোঝানো যায়, তাই এগুলো সমষ্টিবাচক পদ। তোমরা একটু রিডিং করলে এগুলো খুব বুঝতে পারবে। অসমষ্টিবাচক পদ, তাহলে দেখো যে পদ একই গুণ বিশিষ্ট কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে একসাথে একটি শ্রেণী হিসেবে, আবার কি পৃথকভাবে একক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তাকে অসমষ্টিবাচক পদ বলে। তাহলে এই ধরনের পদ একটি শ্রেণীকে বোঝানোর পাশাপাশি সেই শ্রেণীর অন্তর্ভুক্ত প্রতিটি সদস্যকেও আলাদা আলাদাভাবে বোঝায়। যেমন কি সৈনিক, তাহলে সৈনিক বলতে কি মানুষ, এই পদগুলো যেমন সমস্ত সৈনিক ও মানুষ শ্রেণীর জন্য প্রযোজ্য, তেমনি একজন সৈনিক বা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। তাই এগুলো অসমষ্টিবাচক পদ। তাহলে এখানে দেখো সৈনিক বলতে কি বোঝায়, মানুষের সমষ্টি হয় সৈনিক এবং অসংখ্য মানুষ নিয়ে একটা সৈনিক গঠিত হয়। তাহলে এখানে কি সৈনিক বলতে কি অনেকগুলো উপর বোঝায়, আবার সৈনিক বলতে কি মানুষকে বোঝানো হয়। দেখো এই পদগুলো কি যেমন সমস্ত সৈনিককে বোঝানো হয় এবং ও মানুষের শ্রেণীর জন্য প্রযোজ্য। সৈনিক কিন্তু শুধু মানুষই হয়, সৈনিক অন্য কিছু হয় না। সৈনিক বলার সঙ্গে সঙ্গে আমরা কি মানুষের কথা বলছি, সৈনিক বলতে মানুষকে বোঝানো হচ্ছে। তাহলে মানুষের শ্রেণীর জন্য প্রযোজ্য, তেমনি একজন সৈনিক বা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। তাই এগুলো অসমষ্টিবাচক পদ। তো দেখো এখন যথার্থের ভিত্তিতে পদ, তাহলে যথার্থের ভিত্তিতে কি আমরা জানি কি যথার্থ হচ্ছে একটি পদের আবশ্যিক গুণাবলী। তাহলে একটি কোন পদের আবশ্যিক গুণ হলো কি যথার্থ, ওই পদের যথার্থ। তাহলে এর ভিত্তিতে পদকে দুই ভাগে ভাগ করা হয়। তাহলে কি তাহলে যথার্থের ভিত্তিতে পদকে কয় ভাগে ভাগ করা হয়, দুই ভাগে ভাগ করা হয়। যেমন যথার্থক পদ এবং অযথার্থক পদ। যথার্থক পদ কাকে বলে, যে পদের একই সাথে ব্যক্তার্থ ও যথার্থ উভয় আছে তাকে যথার্থক পদ বলে। অর্থাৎ যথার্থক পদ একই সাথে সংখ্যা এবং গুণ উভয়কে নির্দেশ করে। যেমন মানুষ একটি যথার্থক পদ, কারণ এর ব্যক্তার্থ যথার্থ উভয় রয়েছে। তাহলে এখানে যথার্থক পদ ওই পদ যার যার সংখ্যার দিকও রয়েছে এবং গুণের দিকও রয়েছে, তা সেটি হলো কি যথার্থক পদ। আর অযথার্থক পদ কাকে বলে, যে পদ কেবলমাত্র ব্যক্তার্থ অথবা কেবলমাত্র যথার্থ প্রকাশ করে তাকে অযথার্থক পদ বলে। অর্থাৎ অযথার্থক পদ একই সাথে ব্যক্তার্থ ও যথার্থকে প্রকাশ করে না। যেমন নিধি, তিন্নি, সাকিব, রাকিব ইত্যাদি নামবাচক পদগুলো কেবল ব্যক্তার্থকে নির্দেশ করে, কোনো আবশ্যিক গুণাবলী বা যথার্থকে নির্দেশ করেনি, তাই এগুলো কি অযথার্থক পদ। আবার সততা, নিষ্ঠা, সৌন্দর্য ইত্যাদি পদগুলো কেবল কিছু গুণের প্রকাশ করেছে, কিন্তু কোনো কি সংখ্যা বা ব্যক্তার্থকে প্রকাশ করে, তাই এগুলো অযথার্থক পদ। তাহলে এখানে অযথার্থক পদ বলতে কি বোঝানো হচ্ছে, যে মানুষের নাম, যে কোনো মানুষের নাম, নিধি, তিনি, সাকিব, রাকিব, এগুলো হলো কি কি শুধু একটাকে সংখ্যা বোঝানো হয়, শুধু একটা সংখ্যা বোঝানো হচ্ছে, কিন্তু এর কোনো কি নাই, যথার্থ গুণ নেই। তাহলে যথার্থগুলো গুণ না থাকার পরে এগুলো কি অযথার্থ পদ। তেমনি কি সততা, নিষ্ঠা, সৌন্দর্য, সততার মধ্যে একটা গুণ বোঝাচ্ছে, শুধু একটা গুণ বোঝাচ্ছে, কিন্তু এর কোনো কি নেই, সংখ্যা নেই। তাই কি গুণ হচ্ছে কিন্তু এর সংখ্যা নেই, তাই হলো কি এটা অযথার্থ পদ। অর্থাৎ অযথার্থ পদ হলো যা যে পদের ব্যক্তার্থ হলে যথার্থ থাকবে না এবং যথার্থ হলে ব্যক্তার্থ থাকবে না, যে কোনো একটি থাকবে। কিন্তু যথার্থক পদের মধ্যে কি থাকবে, যথার্থক পদের মধ্যে ব্যক্তার্থ এবং যথার্থ উভয় কি থাকবে, উভয়ই থাকবে, সংখ্যার দিকও থাকবে এবং গুণের দিকও থাকবে। কিন্তু অযথার্থক পদের মধ্যে কি হয়, সংখ্যার দিকটা থাকবে, নাহলে গুণের দিকটা থাকবে, অথবা গুণের দিকটা থাকবে অথবা সংখ্যার দিকটা থাকবে না। তাহলে দেখো 5 নাম্বার, দেখো গুণের দিক থেকে পদ। তাহলে গুণের পদ থেকে কয়েকবার একটি পদ গুণ প্রকাশ করতে পারে, আবার কেবলমাত্র কোনো ব্যক্তি, বস্তু, বিষয়কে প্রকাশ করতে পারে। এর ভিত্তিতে পদকে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে কি বস্তুবাচক পদ এবং গুণবাচক পদ। তাহলে বস্তুবাচক পদ কাকে বলে, যে পদ কোনো বস্তু, বিষয় বা ব্যক্তিকে বোঝায় তাকে বস্তুবাচক পদ বলে। তাহলে কি যে পদ কোনো বস্তু, বিষয় বা ব্যক্তিকে বোঝায় তাকে হলো বস্তুবাচক পদ। এখানে উল্লেখ্য যে কি বস্তুবাচক পদ বাস্তব বিষয়কে বোঝায়। তাহলে মানে কি বস্তু বিষয় কি যার অস্তিত্ব আছে, তা দেখা যায়, ছোঁয়া যায়, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে যাকে বলা যায় তাকে হলো কি বস্তুবাচক। অর্থাৎ এর দ্বারা এমন কোনো কিছু নির্দেশ করা হয় যা অস্তিত্ব বস্তু জগতে বা কোনো না কোনো কি কালে থাকা সম্ভব। যেমন মানুষ, ফুল, চাঁদ, পাথর ইত্যাদি। এই পদগুলোর প্রত্যেকটি বাস্তব অস্তিত্ব নির্দেশ করেছে, তাই এগুলো বস্তুবাচক পদ। অর্থাৎ এখানে তুমি এখান থেকে শিখে নিতে পারো যে বস্তুবাচক যে কোনো জিনিসের কথা কথা আসে বস্তুবাচক। তো বস্তুবাচক এমন জিনিস, বস্তুবাচক পদগুলো এমন যে পদগুলো উল্লেখ করা হবে সেই পদগুলোর অস্তিত্ব কি থাকবে, এই পৃথিবীতে কখনো কোনো ছিল বা আছে বা থাকবে। যে বিষয়গুলো অস্তিত্ব থাকবে না সেগুলো কি বস্তুবাচক হবে না। দেখো গুণবাচক পদ, যে পদ বাস্তবিকভাবে বিদ্যমান থাকতে পারে এমন কোনো বস্তু, বিষয় বা ব্যক্তিকে না বুঝিয়ে কেবল
কোনো গুণকে স্বতন্ত্রভাবে প্রকাশ করে তাকে গুণবাচক পদ বলে। কি পদ বলে? যে পদ বাস্তবিকভাবে বিদ্যমান থাকতে পারে, তাহলে কি যে পদ বাস্তবে থাকতে পারে এমন কোনো বস্তু, বিষয় বা ব্যক্তিকে না বুঝিয়ে কেবল তার কোনো গুণকে স্বতন্ত্রভাবে প্রকাশ করে, অর্থাৎ বিদ্যমান আছে এমন নাও বুঝতে পারে, কিন্তু শুধু তার কেবলমাত্র গুণকে স্বতন্ত্রভাবে প্রকাশ করে তাকে গুণবাচক পদ বলে। অর্থাৎ কি, গুণবাচক পদ একটি বিমূর্ত ধারণা, এটা কোনো বাস্তব বিষয় নির্দেশক নয়। তাহলে কি, এজন্য এই পদকে বিমূর্ত পদও বলা চলে। যেমন সততা, সৌন্দর্য ইত্যাদি পদগুলো এক একটি কি গুণের কথা প্রকাশ করেছে, কোনো বস্তু বা বিষয়ের কথা ব্যক্ত করেনি। তাহলে কি, এখানে বাস্তবে বিদ্যমান নাই, কিন্তু সততা বলতে কোনো জিনিস নেই, কিন্তু আবার এগুলো কি কোনো গুণকে স্বতন্ত্রভাবে প্রকাশ করতেছে। দেখো, সততা কি একটি কি, এই দেখো, গুণকে স্বতন্ত্রভাবে প্রকাশ করে। তাহলে সততা একটি গুণ, অবশ্যই এটা আমাদের মাঝে সবাই, কারোর মাঝে আছে কারোর মাঝে থাকে না। সৌন্দর্য কারোর মাঝে আছে কারোর মাঝে নেই। তো এই গুণগুলো কি বোঝায়? গুণের অর্থ প্রকাশ করেছে, কোনো বস্তু বা বিষয়ের কথা ব্যক্ত করেনি, বা কোনো মানুষের কথা বা কোনো কিছু বস্তু বাস্তবে যে আছে এর অস্তিত্ব বা কার কাছে আছে এগুলো কোনো উল্লেখ করা হয়নি, শুধু কি বলেছে যে গুণের কথা উল্লেখ করা হয়েছে, স্বতন্ত্রভাবে গুণকে উল্লেখ করা হয়েছে। এটা হলো গুণবাচক পদ। অর্থাৎ এক কথায়, যে পদ দ্বারা কোনো গুণকে বোঝায় তাকে হলো গুণবাচক পদ। ৬ নাম্বার দেখো, স্বয়ংসম্পূর্ণতার ভিত্তিতে পদ। তাহলে স্বয়ংসম্পূর্ণতার ভিত্তিতে পদ কয় প্রকার? পদ কোনো না কোনো অর্থ প্রকাশ করে থাকে। কোনো পদের অর্থ বোঝার জন্য বা অর্থ প্রকাশ করার জন্য, অথবা ওই পদ ওই নাম ধারণা করার জন্য সর্বদা স্বাধীন নয়। অনেক ক্ষেত্রে তা স্বাধীন, আবার অনেক ক্ষেত্রে তা অন্য পদের উপর নির্ভরশীল। এদিক থেকে পদকে দুই ভাগে ভাগ করা হয়। তা হলো কি? তাহলে স্বয়ংসম্পূর্ণতার ভিত্তিতে পদ কয় প্রকার? দুই প্রকার, নিরপেক্ষ পদ আর হলো সাপেক্ষ পদ। তাহলে এখন নিরপেক্ষ পদ কাকে বলে? যে পদ কোনো পদের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে নিরপেক্ষ পদ বলে। অর্থাৎ যে পদ কি কারো সাহায্য ছাড়াই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে নিরপেক্ষ পদ বলে। যেমন নিরপেক্ষ অর্থের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ, যেমন কাগজ, মানুষ, ফুল, পাখি, ছবি, সুন্দর ইত্যাদি। এই পদগুলো অর্থের জন্য কোনো পদের কি উপর নির্ভরশীল না, তাই এগুলো নিরপেক্ষ পদ। আর সাপেক্ষ পদ কাকে বলে? দেখো, যে পদ অন্য পদের সাহায্য ছাড়া অর্থপূর্ণ হতে পারে না তাকে সাপেক্ষ পদ বলে। অর্থাৎ কি, যে পদ অন্যের সাহায্য, সে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু সে অন্যের সাহায্য ছাড়া কি অন্যের সাহায্য নিয়ে অর্থ প্রকাশ করতে পারে, তাকে হলো কি সাপেক্ষ পদ। যেমন শিক্ষক, পিতা, রাজা, স্ত্রী ইত্যাদি। যেমন ছাত্র ছাত্রী ছাড়া শিক্ষক হওয়া যায় না, সন্তান ছাড়া পিতা হওয়া যায় না, রাজা হতে হলে প্রজা থাকতে হয়, তেমনি স্ত্রী হতে হলে তার স্বামী থাকা দরকার। তাই এগুলো কি সাপেক্ষ পদ। এখানে উল্লেখ্য যে কি, সাপেক্ষ পদগুলো যেসব পদ দিয়ে সাপেক্ষ, ওই পদগুলো সাপেক্ষ পদ। যেমন স্ত্রী যেমন স্বামীর দ্বারা সাপেক্ষ, তেমন স্বামীও স্ত্রীর দ্বারা সাপেক্ষ। এর কোনটি সম্পর্কিত অন্যটি ছাড়া কি অর্থপূর্ণ হতে পারে না, তাই এই পদগুলো নির্ভরশীল যুগল। তাহলে সাপেক্ষ পদ হলো কি, একটি ছাড়া একটি অর্থ প্রকাশ করতে পারে না, একা একাই অর্থ প্রকাশ করতে পারে না। যুগল সম্বন্ধের ভিত্তিতে পদ, এটা হলো শেষ। তাহলে দুইটি ভিন্ন অর্থবোধক পদের পাশাপাশি উপস্থিতির ফলে তাদের মধ্যে যে সম্পর্ক সৃষ্টি হয় থাকে, তার ভিত্তিতে কি পদকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো কি বিপরীত পদ, একটা হলো বিরুদ্ধ পদ। দেখো, বিপরীত পদ কাকে বলে? যদি দুটি পরস্পরই বিরোধী পদ এমনভাবে সম্পর্কিত হয় যে তাদের দ্বারা নির্দেশিত বিষয়ের সমগ্র ব্যক্তার্থকে ব্যক্ত করে না, তবে এর পদযুগলকে পরস্পর বিপরীত পদ বলে। যেমন লাল থেকে লাল ও নীল, এই দুটি পদ কি পরস্পর বিরোধী, কারণ যা লাল তা কখনোই নীল হয় না। সেই হিসেবে লাল নীলের এবং নীল লালের বিপরীত রং, কিন্তু এদের অবস্থান পারস্পরিক বিরোধী হলেও রং শ্রেণীর সমগ্র ব্যক্তার্থ এদের দ্বারা নিঃশেষ হয় না, কারণ লাল ও নীল ছাড়াও আরো অনেক রং আছে, তাই লাল ও নীল পরস্পর বিরোধী পদ। বিপরীত বলে পরস্পর বিপরীত পদ। বিপরীত পদ বোঝার সহজ উপায় হলো প্রদত্ত বিপরীত পদ দুটির মধ্যে কি ওই জাতীয় তৃতীয় কোনো পদ খুঁজে পাওয়া। অর্থাৎ যদি সমশ্রেণীর তৃতীয় কোনো পদ পাওয়া যায় তবে বুঝতে হবে পদ দুটি বিপরীত পদ। এখন দেখো, এখানে বিপরীত পদ বলতে আমরা আমরা ছোটবেলায় পড়েছি বা এখনো পড়ি, বিপরীত শব্দ বিপরীত পড়ি। তাহলে বিপরীত শব্দ কিন্তু আমরা এখনো পড়ি, যে স্ত্রী স্বামী, লাল নীল, সাদা কালো। তাহলে সাদা বিপরীত বিপরীত হলো কি কালো, কালোর বিপরীত সাদা, আর যেটা কালো সেটা কখনো সাদা হবে না, আর যেটা সাদা সেটা কখনোই কালো হবে না, একদম বিপরীত, অর্থাৎ বিপরীত। যেটা লাল সেটা নীল নয়, যেটা নীল সেটা লাল কখনোই হয় না, এটা হলো বিপরীত পদ। দেখো, বিরুদ্ধ পদ কাকে বলে?
বিপরীত আর বিরুদ্ধ এই দুটির মধ্যে পার্থক্য রয়েছে। যদি দুটি পরস্পর বিরোধী পদ এমনভাবে সম্পর্কিত হয় যে তাদের দ্বারা নির্দিষ্ট বিষয়ের সমগ্র ব্যাপ্তার্থকে ব্যক্ত করে তবে তাকে বিরুদ্ধ পদ বলে। যেমন সবুজ ও অসবুজ। তাহলে কি বিরুদ্ধ পদ অর্থাৎ কি আর বিপরীত পদকে বোঝায় কি যে এই দুটি পদ ছাড়াও কি থাকবে তাদের আরেকটা তৃতীয় পদ থাকবে। এখানে কি বলছে যে এর বিপরীত পদ সমগ্র ব্যাপ্তার্থকে কি ব্যাপ্তার্থকে ব্যক্ত করে তবে তাকে বিরুদ্ধ পদ বলে। দেখো যে দুটি পরস্পর বিরোধী পদ এমনভাবে সম্পর্কিত যে তাদের দ্বারা নির্দিষ্ট বিষয়ের সমগ্র ব্যাপ্তার্থকে ব্যক্ত করে তাকে বিরুদ্ধ পদ বলে। যেমন কি সবুজ আর হলো অসবুজ। তাহলে সবুজের একটি কালার আর সবুজ ছাড়া অসবুজ হলো বাকি যতগুলো কি রয়েছে রং রয়েছে এগুলো সবগুলোকেই বোঝানো হচ্ছে, একটাকে বাদ দেওয়া যাচ্ছে না, বাদ হচ্ছে না। সবুজ আর অসবুজ মানে কি এই অসবুজ বলতে কি বোঝায় যেটা অসবুজ নয়, এখানে সব ধরনের রঙকে বোঝানো হয়। কি সকল এখানে কি সমগ্র ব্যাপারটা বোঝানো হয়, অর্থাৎ সমগ্র রঙকে এখানে বোঝানো হচ্ছে। পদ দুটি পরস্পর বিরোধী এবং রং শ্রেণীর সকল ব্যাপারত্বের ধারক, কেননা এতে করে রং আর বাকি থাকে না। তাহলে কি সবুজ আর অসবুজ, আর অসবুজ বলতে এখানে কি বোঝায় সবুজ বাদে বাকি যত প্রকার রং আছে সবগুলোকে বোঝায়, এখানে কোনো বাকি থাকে না, কোনো রঙকে আর বাকি থাকে না। সবুজ বাদে যত রং আছে সবই অসবুজ শ্রেণীর অন্তর্গত। বিরুদ্ধ পদ বোঝার সহজ পদ্ধতি হলো প্রদত্ত বিরোধী পদ দুটির মধ্যে যদি ওই শ্রেণীর অন্য কোনো পদ খুঁজে না পাওয়া যায় তবে বুঝতে হবে পদ দুটি বিরুদ্ধ পদ। ওপরের উদাহরণ সবুজ এবং অসবুজ পদ দুটির মধ্যে রং শ্রেণীর কোনো তৃতীয় রং খুঁজে পাওয়া যাবে না। এখনো দেখো এখানে বিরুদ্ধ পদ বলতে কি এখানে লাল ও নীলের পর কি একটা তৃতীয় একটা রং খুঁজে পাওয়া যাবে, তখন হবে কি বিপরীত পদ, যেমন লাল নীল। তাহলে আমাদের এখানে আছে সবুজ, সাদা, আরো অনেক রং রয়েছে, বেগুনি, হলুদ, এগুলো রয়েছে, আমরা তৃতীয় কোনো রং পাচ্ছি কিন্তু আমরা এখানে রং পাওয়ার কারণে কি হচ্ছে এখানে বিপরীত পদ হচ্ছে, লালের বিপরীত নীল, নীলের বিপরীত লাল, এবং তৃতীয় চতুর্থ পঞ্চম এই ধরনের কোনো রং খুঁজে পাওয়া বা তৃতীয় কোনো শব্দ খুঁজে পাওয়া যাবে। কিন্তু বিরুদ্ধ পদের ক্ষেত্রে কি পাওয়া যাবে না, তৃতীয় কোনো শব্দ খুঁজে পাওয়া যাবে না বা তৃতীয় কোনো রং খুঁজে পাওয়া যাবে না। যেমন সবুজ আর অসবুজ, সবুজ বলতে একটা রং আর এবং অসবুজ বলতে এখানে মানে সবুজ বাদে যত প্রকার রং রয়েছে সবাইকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এখানে তৃতীয় আর কোনো রং বাকি নেই। তাহলে সহজ বোঝার উপায় হচ্ছে কি উপরের উদাহরণ সবুজ এবং অসবুজ পদ দুটির মধ্যে রং শ্রেণীর কোনো তৃতীয় রং খুঁজে পাওয়া যাবে না, অর্থাৎ এখানে যে তৃতীয় যে কোনো রং রয়েছে বা বাদ রয়েছে এমন কোনো রং আমরা খুঁজে পাচ্ছি না। এই খুঁজে না পাওয়ার কারণে তৃতীয় কোনো রং খুঁজে না পাওয়ার কারণে আমরা কি এখানে হলো বিরুদ্ধ পদ। এবং বিপরীত পদ বলতে আমরা কি বোঝাচ্ছি যে বিপরীত পদ বলতে কি প্রথম রং এবং দ্বিতীয় রং এবং আমরা তৃতীয় রং, চতুর্থ রং, পঞ্চম এরকম রং খুঁজে পেতে পারি, কিন্তু আমরা বিরুদ্ধ পদের সময় কি আমরা এই তৃতীয় কোনো রং আমরা খুঁজে পাবো না। এই তৃতীয় রং খুঁজে না পাওয়ার কারণে এটা হলো বিরুদ্ধ পদ। তাহলে সবুজ আর একটা অসবুজ, তাহলে সবুজের বিরুদ্ধ পদ কি অসবুজ। আর আমরা যখন বিপরীত পদ বলবো তখন কি সবুজ লাল, তাহলে আমরা কি সবুজের বিপরীত কি লাল বলতে পারি। তাই সবুজের পর যদি সবুজের বিপরীত আমরা লাল বলি তাহলে কি সবুজ আর লাল বাদে বাকি আবার দেখো তৃতীয় কোনো পদ আমাদের তৃতীয় কোনো রং আমরা খুঁজে পাচ্ছি, তাহলে সবুজ আছে, সাদা আছে, নীল আছে, বেগুনি আছে, কমলা আছে, এগুলো কি রং বাকি রয়েছে। তাই আমরা কি ওটা বিপরীত পদ আর হলো এটা হলো বিরুদ্ধ পদ। তাই বহুপদের কি যৌক্তিক প্রকৃতি বা রূপ নির্ণয়। একটি পদ একই সাথে বিভিন্ন রকম হতে পারে, অর্থাৎ একটি পদকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে তা পদের অনেকগুলো শ্রেণীর কোনো একটিতে পড়তে পারে। একটি পদ পদের যেসব শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারে তাকে ওই পদের যৌক্তিক প্রকৃতি বা যৌক্তিক রূপ বলা হয়। অর্থাৎ একটি পদ আমাদের এখানে যত প্রকার 21 প্রকার যে আমরা পদ বললাম, এই পদে একটা শব্দ বলার সঙ্গে সঙ্গে এই পদটা কি ওই 21 প্রকার যে কোনো এক পদের মধ্যে পড়তে পারে। এই রূপকে তখন ওই রূপ যৌক্তিক প্রকৃতি বা যৌক্তিক রূপ বলা হয়। নিচে কিছু পদের যৌক্তিক রূপ নির্ণয় করে দেখানো হলো, যেমন মানুষ, সরল, একার্থক পদ, ষড়যন্ত্র পদ, সাধারণ পদ, বস্তুবাচক পদ, যথার্থক পদ, নিরপেক্ষ পদ, একই প্রকৃতির অন্যান্য পদ, ফুল, পাখি, কবি, ছবি ইত্যাদি। রাসেল রাসেল সরল, একার্থক, নিরপেক্ষ ইত্যাদি। একই প্রকৃতির অন্যান্য পদ, প্লেটো, এরিস্টটল, সক্রেটিস, ঢাকা ইত্যাদি। বাংলাদেশের জাতীয় কবি, যৌগিক বিশিষ্ট, তাহলে কি সদর্থক, অসমষ্টিবাচক, নিরপেক্ষ, বস্তুবাচক, সদর্থক ইত্যাদি। একই প্রকৃতির অন্যান্য পদ, প্রাচীন গ্রিসের আয়োনীয় দ্বীপের মাইলটাস নগরী, দর্শনের জনক, শেরে বাংলা একে ফজলুল হক ইত্যাদি। যাই হোক এইগুলো তোমার দরকার নেই, তোমরা এই যে 21 প্রকার পদ রয়েছে সেই 21 প্রকার পদ তোমার খেয়াল রাখবে 21 প্রকার পদ কি কি এবং তাদের সংজ্ঞা এইটা মুখস্থ রাখলেই হবে।
আর হলো 21 প্রকার পদের অর্থাৎ কোনটা কত শব্দের ভিত্তিতে কত যাথার্থের ভিত্তিতে পদ কত প্রকার, এইভাবে তোমরা মুখস্থ রাখবে, তাহলে খুব সহজেই বুঝতে পারবে এবং পরীক্ষা ভাবে আসবে। আর দেখো তোমার বাড়ির কাজ দেখো এই অধ্যায়ে এই পাঠ শেষে তোমাদের বাড়ির কাজ হলো যে তত্ত্ব ১ কলাম, তাহলে কলম চিনি সাদা, আর হলো তত্ত্ব হলো শ্রেণী কমিটি জনতা। তাহলে আমাদের হলো এটা হলো উদ্দীপক, আর ক তত্ত্ব ১ এর শব্দগুলো কোন শব্দের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো, আর খ হলো তত্ত্ব ২ এর পদগুলো কোন পদের অন্তর্ভুক্ত উত্তরের পক্ষে তোমার মতামত বিশ্লেষণ করো। অর্থাৎ এই ১ নম্বর তত্ত্ব যে রয়েছে এই তত্ত্বের ভিতরে কোন শব্দের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো, আর তথ্য ২ হলো এই শ্রেণীতে এগুলো হলো কি কোন পদের অন্তর্ভুক্ত তোমার উত্তরের সম্পর্কে যুক্তি দাও। এগুলো বাড়ির কাজ তুমি বাড়িতে ট্রাই করবে। তো ক্লাস আমাদের এই পর্যন্ত সমাপ্ত।